সুপ্রিয় দর্শক, এসএটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় অন্তর্বর্তীকালীন সরকার। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, আছেন সাবেক মন্ত্রী জাতীয় পার্টির কো চেয়ারম্যান গোলাম সরওয়ার মিলন, এবং আমার বাম দিকে আছেন সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা, প্রকৌশলী আজিজ মিসির সেলিম। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরুতেই শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে যেতে চাই। আপনি এর আগেও বলেছেন, সবসময় বলতেন যে আন্দোলন নিয়ে আপনি অনেক আশাবাদী ছিলেন। ছাত্র জনতার যে অভ্যুত্থান যেটি হলো সেটি নিয়ে আশাবাদী হয় আপনাকে কিভাবে আশাবাদী করে তুলেছিল সেটি আমরা যেমন জানতে চাই, তেমনি যে সরকার গঠিত হবে সেই সরকারের অগ্রাধিকার কি হওয়া উচিত আপনার কি মনে হয়? জি, আপনাকে ধন্যবাদ জাহিদ। আমার দুইজন সম্মানিত সহ আলোচক এবং দর্শক শ্রোতা সবাইকে অভিবাদন জানাই। আপনার এখানে অনেক টকশো করেছি জাহিদ আপনার সাথে। আজকে একটি ভিন্ন পরিবেশে, ভিন্ন বাস্তবতায়, ভিন্ন আবহে, ভিন্ন বাতাসে এখানে আসছি। সত্যি মনে হচ্ছে যেন প্রাণ খুলে এখানে কথা বলা যাবে। আপনি দেখেছেন এখানে এই টকশোতে আপনার সামনেও, শুধু এখানে না, অনেক টকশোতে আওয়ামী লীগের নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের আচরণ, তাদের অধ্যত্ব, তাদের সীমাহীন দম্ভ এবং অন্যান্য বক্তাদেরকে কিভাবে অপমান করা যায়, একটা রাজনৈতিক দলকে কিভাবে মেলাইন করা যায়, শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব সম্পর্কে কত নেতিবাচক, কত অশ্লীল, কত নোংরা, কত কটূক্তি করা হয়েছে। যার জন্য করেছেন, যেই দলের জন্য করেছেন, সেই দলের নেত্রী আজকে কোথায়? 2 দিন আগেও দম্ভ করে বলেছেন যে শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনারা পালায় না কখনো, অথচ পালিয়ে গেলেন। আপনি চিন্তা করতে পারবেন একটা রাজনৈতিক দলের, ঠিক আছে আমরা ধরে নিলাম তার অন্যায় অনিয়ম যাই থাক, দুর্নীতি, দুঃশাসন, ভোট কারচুপি যাই বলেন, এতটুক সাহস হলো না একটা তার রাজনৈতিক দলের লক্ষ লক্ষ কর্মী বাহিনীকে নিরাপদহীন রেখে নিজে পরিবার সহ বোনকে নিয়ে চলে গেলেন। এই কর্মীদের কি হবে যাদেরকে লেলিয়ে দিলেন, এই যে পুলিশ বাহিনী, বিভিন্ন বাহিনীর জনতার মুখোমুখি করলেন, এই খুন খারাপি, নিপীড়ন, রক্তপাত বছরের পর বছর করলেন? আপনার এই সাহসটা হলো না যে আপনি জেলে যান? আপনার দলটা তো তাহলে বাঁচত। কোথায় নিয়ে গেছে দলটা? আপনি চিন্তা করেন, বেগম খালেদা জিয়ার উপর তো কোনো অত্যাচার হয় নাই। একটি বারের জন্য তার সন্তানদেরকে মৃত্যুর মুখে অত্যাচার নিপীড়নের মধ্য দিয়ে আমি শুনেছি যে টেলিফোনে বেগম খালেদা জিয়াকে তার সন্তানদের চিৎকার শোনানো হয়েছে, আত্মচিৎকার। বেগম খালেদা জিয়া আপোষ করেননি। তিনি বলেছেন এই দেশে জন্মেছি, এই দেশে মরব, প্রয়োজনে জীবন দেব। আমার স্বামী যুদ্ধ করেছে, আমার পূর্বপুরুষের কবর এইখানে, আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না, বিদেশে আমার ঠিকানা নেই। তার জন্য তাকে অনেক লাঞ্ছনা, অনেক নিপীড়ন, তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন, জীবন বাজি রেখেছিলেন। আমরা সারা জীবন প্রার্থনা, আমরা তাকে মুক্ত করতে পারি নাই। সত্য কথা যেটা, আমার দল, তার দল, এই ছাত্ররা সেই সুযোগ করে দিয়েছে। তাদের শক্তি এবং দেশের মানুষের শক্তি এবং রাজনৈতিক দলের শক্তি, আল্লাহর ইচ্ছায় এই মানুষ এই বাস্তবতাটা, এই পরিবেশটা পেল দীর্ঘদিন পরে, এবং আমার নেত্রী মুক্তি পেলেন। বাংলাদেশের কত মানুষ চোখের জল ফেলেছে আপনারা জানেন না বেগম খালেদা জিয়ার জন্যে। যে একটি বারের জন্য যদি এই ফ্যাসিবাদের পতন উনি অন্তত দেখে যেতে পারেন, তাহলে আমাদের আর কোনো আক্ষেপ নাই। আজকে সত্যি আমাদের আর কোনো আক্ষেপ নাই। বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, দেশে রেখেছেন। বলি না যে আপোষ করেন না বেগম খালেদা জিয়া, তার সাথে জনপ্রিয়তা দিয়ে পারেন না, তার সাথে নীতি দিয়ে পারেন না, সাহস দিয়ে পারেন না, তার সাথে জনপ্রিয়তা দিয়ে পারেন না, ভালো কাজ দিয়ে পারেন না। খিস্তি খেয়র করতে পারেন, প্রতিহিংসা চরিতার্থ করতে পেরেছেন, কিন্তু তাকে টলাতে পারেননি। আজকে তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন, আমি দেখছিলাম নেতাকর্মীদের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কি অভাবনীয় এক ভাবাবেগ। অনেক মানুষ চোখের পানি ফেলতে, কেউ চিন্তাও হয়তো করেন নাই যে বেগম খালেদা জিয়া জীবিত থাকবেন, বা তিনি আবার এই ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে মানুষের মধ্যে একটু কথা বলতে পারবেন। সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছা। ওই যে বলে না কোরআন শরীফের যে আয়াত আল ইমরানের, যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতু মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়ের। বাংলায় অনুবাদ করলে মোটামুটি যে বলো হে আল্লাহ, তিনিই সর্বশক্তিমান, তিনি যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা কেড়ে নেন, যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা কেড়ে নেন, যাকে ইচ্ছা আমির বানান, যাকে ইচ্ছা ফকির বানান। তিনি জীবিতকে মৃত করেন, মৃতের মধ্যে তিনি জীবন দান করেন, তিনিই সর্বশক্তিমান। তো এটা কি প্রমাণিত হয়নি? আপনার এখানে কতবার বলেছি যে এই আওয়ামী লীগ থাকবে না, এই ফ্যাসিবাদ টিকবে না, কিন্তু অধ্যত্ব কি আমরা কম দেখেছি? কি দুর্বিনীত মনোভাব, টপ টু বটম। যার জন্যে আপনারা এই দলের নেতাকর্মী, তাদের জন্য আমার খুব কষ্ট, সত্যিই কষ্ট, যে আপনারা
যার জন্য এত কিছু করলেন, যার কথায় কোথায় তিনি আপনাদেরকে রেখে গেলেন চিন্তা করতে পেরেছেন? এই রাজনৈতিক দল, আমি কতবার বলেছি যে আওয়ামী লীগ আপনি দেখবেন ইতিহাস থেকে বিলীন হয়ে যাবে, তারা নিজেরাই নিজেদেরকে বিলীন করে চলে গিয়েছে। এটা আমি বলেছি কিনা, কতবার বলেছি, তাই তো হলো। ওই যে মৌলানা জালালউদ্দিন রুমির, অনেকে হতাশ হয়েছে, মৌলানা জালালউদ্দিন রুমির একটা কথা আছে যে যখন পৃথিবীর সব আলো নিভে যাবে তখন ফুলকির মধ্য থেকে যে আলোর জন্ম নিবে, যে অগ্নুৎপাত হবে, তা থামাবার সাধ্য কারো নাই। প্রফেসর এমাজউদ্দিন স্যার মৃত্যুর আগে আমাকে একটি কথা বলে গেছিলেন যে আওয়ামী লীগ থাকবে না, দেখবা। আমি স্যার কীভাবে থাকবে না, কিভাবে তাদেরকে আমরা উৎখাত করব? যে কোনোভাবেই থাকবে না। একটা স্পার্কিংয়ের মধ্য দিয়ে তাদের যে অন্যায়, পর্বতরা যে অন্যায়, অনিয়ম, দুঃশাসন, নিপীড়ন, রক্তপাত, এই অভিশাপেই, এই বাস্তবতার কারণেই আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, দেখবে থাকবে না। তাই হলো। কিন্তু স্যার তো আজকে নেই সত্যি, কিন্তু উনি বলেছিলেন যে আমি হয়তো দেখে যেতে পারবো না, কারণ তোমরা দেখবে, তোমরা হতাশ হয়ে না ইয়ং ম্যান। আমরা তাই দেখছি। সেই জন্যে নতুন যে সরকারের কথা আমি আপনি যেটা বললেন, নতুন সরকার হবে বাংলাদেশের ছাত্র সমাজ, আপনি দেখেছেন কি পুঞ্জীভূত ক্ষোভ মানুষের মধ্যে, দীর্ঘকালের ক্ষোভ আপনি দেখেছেন। এই নতুন সরকারের কাছে তাদের অনেক দাবি আছে। আমার দেশটা 52 বছর 53 বছর স্বাধীনতার, হ্যাঁ, দল হিসেবে বিএনপিরও কোনো ভুল থাকতে পারে অতীতে, আমি অস্বীকার করব না, কিন্তু আমাকে সামনে যেতে হবে। আর কিছু তাকাবার কোনো সময় নাই। আমার নেত্রী আজকে কী কথা বলেছেন, আমার নেতা আমাদেরকে কয়েকদিন যাবৎ বলছেন, বিচ্ছিন্ন নানান রকমের ঘটনা ঘটছে, সুযোগ সন্ধানী মহল বা ক্ষোভ বিক্ষোভ, ব্যক্তিগত চরিতার্থ নিপীড়নের কারণে কিছু কিছু ঘটেছে, এটাও আমরা অস্বীকার করছি না, কিন্তু এটা হতে দেওয়া যাবে না, এটাকে বন্ধ করতে হবে। আমরা আর পেছনের দিকে যাব না, আমরা সামনের দিকে যাব, লুক ফরওয়ার্ড। সেই জন্য নতুন যে সরকার আসবে তাদের কিছু কাজ রয়েছে, তারা এই রাষ্ট্র নির্মাণ, বিনির্মাণ, সংস্কার, এটার কাজগুলো তারা করতে হবে। অনেকগুলো কাজ এখানে বাকি রয়েছে, সেই কাজগুলো করবে এবং পরবর্তী নির্বাচিত সরকার যখন দায়িত্ব গ্রহণ করবে তার মধ্যে থেকে কেউ যাতে এই রকম আচরণ করতে না পারে, সুযোগ না থাকে, তার সব বন্ধ করতে হবে। সেটা রাজনৈতিক দল হিসেবে আমরাও চাই আজীবনের জন্যে, কারণ আমাদের অমিত সম্ভাবনার এই বাংলাদেশ, এখানে বিপুল একটা জনগোষ্ঠী, একটা তারুণ্যের শক্তি রয়েছে যেটা পৃথিবীর অনেক দেশের নাই। এর উদ্ভাবনী ক্ষমতা রয়েছে দেশে বিদেশে, আন্তর্জাতিক প্রবণতা, অনেক মেধাবী, ওয়াসায় নাসায়, তারপরে মাইক্রোসফটে, গুগলে আমাদের অসংখ্য মেধাবী তরুণ কাজ করছে এবং বাংলাদেশের তরুণরা দেশ ছেড়ে দীর্ঘকাল বিদেশে চলে যাচ্ছিল। আমরা চাই বাংলাদেশে একটা কাজের পরিবেশ হোক, মেধাবীদের মূল্যায়ন হোক, যাতে তারা এই দেশটাকে বিনির্মাণ করতে পারে, অবদান রাখতে পারে। সেই সুযোগ আমরা তৈরি করতে পারি, একটা সুশাসন আমরা দিতে পারি, একটা গণতান্ত্রিক সমাজ আমরা দিতে পারি, একটা কল্যাণ রাষ্ট্র আমরা দিতে পারি, একটা মানবিক রাষ্ট্র যাতে আমরা দিতে পারি। সেজন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মধ্যে যেন সেই দম্ভ, আমি শেষ করি এক মিনিট, আমাদের মধ্যে যাতে সেই দম্ভ, সেই অহংকার, সেই অপমান, সেই অধ্যত্ব যেন আল্লাহ তাআলা আমাদের থেকে রক্ষা করে, মুক্ত করে, সেটা আমরাও মোনাজাত করি, প্রার্থনা করি। শহীদুল ইসলাম বাবুল, আমি আপনার কাছে আবার আসবো। গোলাম সরোয়ার মিলন ভাই, আপনার কাছে যেতে চাই। শহীদুল ইসলাম বাবুল বলছিলেন যে সেই পরিস্থিতি যেন আর তৈরি না হয়, রাজনৈতিক সরকার যেই আসুক এর পরবর্তীতে তারা যেন একটু ভালো কাজ করেন, বাংলাদেশকে একটা সুন্দর কর্মপরিবেশ থাকে, সেই ব্যবস্থার প্রত্যাশার কথা জানিয়েছেন। আপনার প্রত্যাশা কি? ধন্যবাদ আজকে প্রিয় সঞ্চালক জাহিদ ভাই আপনাকে এবং আমার সাথে আজকে সহ আলোচক এবং অগণিত দর্শক শ্রোতাকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি বলবো যে বিজয়, জনতার বিজয়, রাজনীতির বিজয়, গণতন্ত্রের বিজয়ের এই মুহূর্তে আমার বক্তব্য হচ্ছে যে 52 বছর আগে দেশটাকে আমরা স্বাধীন করেছিলাম। সেই দেশটাকে স্বাধীনতার মধ্য দিয়ে আমরা কিন্তু একটা ভৌগোলিক মানচিত্র পেয়েছিলাম, পতাকা পেয়েছিলাম, জাতীয় সঙ্গীত পেয়েছিলাম, কিন্তু গণতন্ত্রকে সেই 52 বছর ধরে আমরা কেউই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই, আমরা বৈষম্য দূর করতে পারি নাই। আজকে এই ছাত্ররা যে অভূতপূর্ব যে আন্দোলন এবং দেখালো, আমাদের রাজনীতিবিদদের জন্য শিক্ষা গ্রহণ করার আছে। শিক্ষাটা কি? আমি বাবুল সাহেবের বক্তব্যকে অত্যন্ত সম্মানের সাথে আজকে আমি সহমত পোষণ করতে চাই। সেই দম্ভ অহমিকা যার কারণে আজকে আওয়ামী লীগের মতো একটা দল, 75 বছরের পুরনো দল, নাটকীয়ভাবে আজকে তারা যেভাবে অতল সাগরের অতল তলে যে তলিয়ে গেল, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানে লজ্জাজনকভাবে তাদের বিদায় নিতে হয়েছে, এটা হচ্ছে বড় শিক্ষা। দেখেন 90 কিন্তু একটা পরিবর্তন হয়েছিল, এরশাদ সাহেব কিন্তু দেশ ছাড়েন নাই, উনি কিন্তু জেলে থেকে নির্বাচন করে 5টা সিটে নির্বাচিত হয়েছিলেন। আজকে তার মতো একটি সে তো নিজেকে কবর দিয়েছে, আওয়ামী লীগকে কবর দিয়েছে, শেখ মুজিবুর রহমানকে কবর দিয়েছে।
তো এটা তো প্রত্যাশা তো মানুষ করে নাই। তবে এটা আমি বিশ্বাস করতে চাই, আওয়ামী লীগ একটি পুরানো দল, ভবিষ্যতে তাদের যদি রাজনীতিতে আসতে হয়, আমি 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 এটা বিশ্বাস করি, শেখ হাসিনা হয়তো আর দেশে ফিরবেন না, কিংবা তার বয়সও হয়ে গেছে, কি হবে, ভবিষ্যৎ প্রজন্মকে অতীতের এই স্বৈরাচারী অধ্যায়ের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে, এবং ভুলের জন্য ক্ষমা চেয়ে জনগণের কাছে আবার ফিরে আসলেও আসতে পারে। আমি যেহেতু একজন রাজনৈতিক কর্মী হিসাবে, রাজনীতির ছাত্র হিসাবে আশা করব যে এই দলটা যেন, অবশ্য যে কাজ করেছে মুসলিম লীগ হবে কিনা জানি না, তবে তারা এইটা জনগণের কাছে এটা করে না। আপনার এখানে কিন্তু আপনি সাক্ষী, আমি কতগুলি টকশোতে বলেছি, আওয়ামী লীগের নেতাদের, বড় বড় নেতাদের উপস্থিতিতে, শাহজাহান খানের উপস্থিতিতে আমি বলেছি যে দেখেন আপনাদের এই গ্যাপটা, আপনারা বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে, ভালো কথা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যে ওনার পক্ষে অন বিহাফ অফ দ্য গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আই মেজর জিয়া ডু হিয়ার বাই দ্য ডিক্লেয়ার অফ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। কারণ আমি সেদিন দশম শ্রেণীর ছাত্র হিসাবে সেদিন আমি মুক্তিযুদ্ধ, আমি সম্মুখ সমরে আমি হই না, কিন্তু আমি মুক্তিযোদ্ধা হিসেবে হিসাবে আমি সেখানে ভূমিকা রেখেছি। আজকে এই যে বিভাজনটা, আজকে তাদের এই যে দম্ভ, এই যে কিছু হলেই বিএনপি জামাত, এই যে ট্যাগ দেওয়া, এই যে রাজনীতি, এইটাই কিন্তু তাদেরকে শেষ করে দিছে। তারা যদি সেই জায়গাটায় যদি স্পেস দিত, অর্থাৎ আপনি সাক্ষী, কিন্তু আমি কিন্তু বারবার বলেছি, দেখেন এখানে একটা রিফর্ম দরকার, সংস্কার দরকার, বিরোধী দলকে আস্থায় নিয়ে এসে নির্বাচন দরকার, এবং আমার ভোট আমি দেবো, যাকে ভালো মনে করি তাকে দিব, এই পরিবেশটা দরকার। কতবার যে আপনারা এখানে বলছেন, আপনার রেকর্ডে আছে, কিন্তু কে শুনে ধর্মের কাহিনী। যাই হোক, সেই কথা বলতে চাই না আজকে। তাই আমি বলবো যে নতুন সরকার ডাক্তার ইউনূস সাহেবের নেতৃত্বে হচ্ছে, তার আগে আমি যারা শহীদ হয়েছে সেই বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই, এবং তারা যে স্বপ্ন দিয়েছে, আমরা ৭১-এ বাংলাদেশের ভৌগোলিক মানচিত্র পরিবর্তন করেছি। আজকে তারা যেটা করেছে, যেটা বাবুল বলে গিয়েছে, আমি খুবই তার কথায় সহমত পোষণ করে বলতে চাই, বাংলাদেশের মানচিত্রটা রাজনৈতিক মানচিত্র বদলে দিতে হবে। রাজনৈতিক মানচিত্র, আমরা ভৌগোলিক মানচিত্র পেয়েছিলাম ৭১-এ, এখন বাংলাদেশের রাজনীতির মানচিত্রটা কি, যেই দলই ক্ষমতা আসে তার কথাটা ভালো লাগছে। বাংলাদেশে তো বড় দুটি দলই ছিল, আওয়ামী লীগ, বিএনপি। আমরা তো ধরেন আরও পরে ছোটোখাটো দলের আছে। আজকে বিএনপিও যদি সেই একই কাজ করে ক্ষমতায় এসে, সেই কারণে ছাত্ররা কিন্তু একটা কথা বলছে, একই কাজ করার সুযোগ যেন না হয়। এবং এইটাই আমি সমর্থন করে বলতে চাই যে আজকে সংস্কার করতে হবে। একটা কথা সে ভালো বলছে, এটা সম্পূর্ণ করতে চাই, এই সরকারকে একটা যৌক্তিক সময় দিতে হবে রিফর্মের জন্য, যাতে করে তারা আগামীতে আমার ভোটটা আমি দেব। প্রথম কথা হলো যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনটা দিয়ে দেওয়া দরকার, কিন্তু সেটার জন্য একটা যৌক্তিক সময় দরকার। সেটা মিনিমাম 9 মাস থেকে 1 বছর হতে পারে, কিংবা কিছু বেশি হতে পারে, কিন্তু সেই সময় না দিয়ে হুট করে একটা নির্বাচন দিলে কিন্তু আপনি দেখবেন, আজকে আমি বিশ্বাস করতে চাই বাবুলের, আর আমি গর্বের সাথে বলি, কারণ আমিও ছাত্র এই দলেরই তো আমি একসময় সভাপতি ছিলাম, আমি অহংকার বোধ করি তাদেরকে নিয়ে, কারণ এরা ভবিষ্যতে যাতে রাজনৈতিক নেতৃত্বের মূল্যায়ন হয়। দেখেন আওয়ামী লীগের, এই যে উনি কী বলবেন জানি না, আওয়ামী লীগের রিয়েল নেতাদের মূল্যায়ন কিন্তু হয় নাই। এই তার খেসারত তো তারা দিল, এবং সেখানে কিন্তু তারাও ক্ষতিগ্রস্ত হলো। বিএনপি সেটা থেকে শিক্ষা গ্রহণ করবে, এবং বিএনপিও একটা বড় দল হিসাবে তারা সেই সংস্কারকে, সেই জনমতের প্রতি শ্রদ্ধা রেখে, এবং ছাত্র জনতার যে বলিদান, তাদের কারণে যে পরিবর্তন, সেই পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, যে লক্ষ্য, যে তারা বলতেছে কিন্তু আমরা সিস্টেমটাকে ভাঙতে চাই, কোনো স্বৈরাচার যাতে জন্ম না হয়। আজকে একটা কথা সত্যি কথা, এরশাদ স্বৈরাচার ছিল, আমি আপনার এখানে বলতাম, তাহলে আজকে আওয়ামী লীগ আপনারা কোন আচারে আছেন, কিংবা বিএনপি 91 থেকে পরবর্তীতে যে 2বার ছিল তারা কোন আচারে ছিল, তারাও তো ওই যে সে স্বীকার করে গেছে যে বিএনপিরও ত্রুটি বিচ্যুতি ভুল আছে, সবারই ভুল আছে। আসেন আজকে সামনের দিকে এগুতে হবে, দেশটাকে সামনের দিকে নিয়ে যেতে হবে। এখন দেশটাকে সামনে নিয়ে যেতে হলে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে মন্ত্রিসভা কিংবা উপদেষ্টা পরিষদ, অন্তর্বর্তীকালীন সরকার কালকে হচ্ছে, এদেশের প্রত্যাশা হলো আমরা একটা সংস্কারের মধ্য দিয়ে আমরা এই ছাত্র সমাজের এইটাকে আমরা পূরণ করতে চাই। এবং আমি শেষে এইটুকু বলবো যে ডক্টর ইউনূসের কিন্তু দেশব্যাপী বিশ্বব্যাপী একটা গ্রহণযোগ্যতা আছে। আমরা চাই দেশের যে অর্থনীতি, সেই অর্থনীতিকে তার কাজে লাগিয়ে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ইউরোপ, আমেরিকা, যুক্তরাজ্য এরা আমাদেরকে যে অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য যা দরকার, কারণ এখন এই মুহূর্তে ধরেন তর্কের খাতিরে ধরে নিলাম 3 মাস পরে কিংবা কালকে নির্বাচন দিলে বিএনপি কিন্তু ল্যান্ডস ভিক্টরি হবে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু সেই ভিক্টরি কিন্তু তারা ধরে রাখতে পারবে না, কারণ অর্থনীতিটা, রিফর্মটা, এটা যদি আমরা ঠিক করে না দেই, যেই সরকারই আসুক, বিএনপি আসুক, জোট আসুক, মহাজোট আসুক, কিংবা যারাই আসুক,
আমি পাশাপাশি এটাও বলতে চাই যে বিএনপি কিন্তু আজকে বিএনপির মতো একটি জাতীয়তাবাদী সংগঠন, আমরা জাতীয় পার্টি ছোট দল, তার চেয়ে আর অন্যান্য যারা বাম রাজনীতি আছে, আমি কিন্তু আপনাদের এখানে বলেছি, আপনি মনে করে দেখেন এখন দরকার তৃতীয় একটি, এখন তো বিএনপি আওয়ামী লীগ নাই, এখন তৃতীয় জায়গায় কি বলবো বিকল্প, বিএনপি এখন বড় একটা শক্তি, তার বিকল্পে একটা রাজনৈতিক শক্তির উত্থান অনিবার্য হয়ে পড়েছে। এই কারণে যে না হলে তাহলে চেক অ্যান্ড ব্যালেন্স না থাকলে আপনি গণতন্ত্র কিন্তু দুই পায়ে চলে। এখন দেখেন একটা নির্বাচনে হলে বিএনপি যদি আবার সেই 290টা সিট পায়, সেটাও কিন্তু বিএনপি নেতৃবৃন্দ ভালো করে বোঝে, সেটা কিন্তু তাদের জন্য ভালো হবে না। কিন্তু আজকে যে অবস্থা আছে এটা কিন্তু তারা কিন্তু আমি আমার ধারণা, আমার সাথে এখানে কেউ একমত হতে পারেন, দ্বিমত হতে পারেন, এখানে কিন্তু এখন যদি নির্বাচন হয়, বিএনপি যদি কলা গাছও দেয়, ওই বাবুল সাহেবের মতো যোগ্য লোকদের না দিয়ে যদি তার জায়গায় কলা গাছও দেয়, সেও পাস করবে, এটা হলো বাস্তবতা। কিন্তু এইটা কিন্তু ঠিক হবে না। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি, রিফর্ম করে স্বৈরাচার যাতে তৈরি না হয় এবং যাতে আগামীতে গণতন্ত্রকে জবাবদিহিতা, স্বচ্ছতা যাতে থাকে। আমাদের মুক্তিযুদ্ধে যে চেতনা ছিল, আমরা সামাজিক ন্যায় বিচার, সাম্য, সামাজিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং সুশাসনের বাংলাদেশকে তৈরি করতে পারি, সেই রিফর্মগুলি যাতে এই ডক্টর ইউনূসকে আমরা সেই যৌক্তিক সময়টা দিতে চাই, যাতে করে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে, এটা অর্থবহ নির্বাচনের মাধ্যমে রাজনীতির একটি গুণগত পরিবর্তনের কথা আমি কতবার বলছি। আজকে তারেক জিয়া সাহেব কিন্তু আমার কাছে ভালো লাগছে, তারেক রহমান যে বক্তব্য রেখেছে অত্যন্ত পজিটিভ এবং বক্তব্য রেখেছেন, সেও কিন্তু আজকে এই শব্দটা, এই কথাটা কতবার বলছে যে রাজনীতির গুণগত পরিবর্তন আনা দরকার, আজকে সেই কথাটা বলেছে। আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও সুন্দর কথা, হ্যাঁ, এবং না উনি তো বলেছেনই, প্রতিহিংসা নয় বা এবং হ্যাঁ, এই শেষ কথাটা এটা বলতে চাই, ওনার এই আহ্বানের প্রতি সম্মান দেখানো উচিত। কারণ আজকে দেখা যাচ্ছে বিএনপির নাম করে, এটা আমি বাবুল সহ আমি বিএনপির নেতৃবৃন্দকে অনুরোধ করব, বিভিন্ন জায়গায় বিএনপির নাম করে, কিন্তু বিএনপির এরা হয়তো কর্মীও না, দেখা যাচ্ছে সে কোনো পদে এরা নৈরাজ্য সৃষ্টি করছে, করতেছে। এবং সেখানে কিন্তু বিএনপির যারা স্থানীয়, যেমন আমার এলাকায় মানিকগঞ্জে, তারা কিন্তু এই যে সিঙ্গাইরে আজকে আমি দেখেছি যে তারা নেতৃবৃন্দ এসে সেখানে কিন্তু সেটাকে প্রোটেক্ট করার চেষ্টা করতেছে, থানা আক্রমণের চেষ্টা করতেছে। এই যে পুলিশ সম্পর্কে বলি, আমি বক্তব্যটা আবার শেষ করব। পুলিশ তো আমার আপনার ভাই, পুলিশ তো উপরের কথাই করেছে, যারা অন্যায় করেছে, যারা এই কিলিংয়ে জড়িত ছিল তাদের বিচার হবে এবং তাদের করা, কিন্তু পুলিশের যে নৈতিক ইটাকে ভেঙে দেওয়া হয়েছে, আজকে তাদেরকে কিন্তু আস্থায় যদি না নিয়ে আসা যায়, এই পুলিশকে আমাদের দরকার, এই পুলিশকে সংস্কার করতে পারে, এত পুলিশ ছাড়া তো আমি রাষ্ট্রকে চালাতে পারবো না। সুতরাং এই পুলিশকে আস্থায় এনে আজকে বিএনপি কিংবা আজকে অন্যান্য দল যারা আছে, সব দলের মিলে, জামাত সহ সব দলকে উদাত্ত আহ্বান জানাতে চাই আপনার মাধ্যমে, যে আমরা প্রতিটা থানাকে, পুলিশকে যাতে একটু অভয় দেই, তাদের নৈতিকতার জায়গা কিন্তু ভেঙে গেছে, যেটা লুটতরাজ কিংবা আইন শৃঙ্খলার অবনতি হওয়ার প্রচণ্ড সম্ভাবনা আছে। আজকে এই যে ছাত্ররা যেভাবে ট্রাফিকিং করতেছে, আজকে রাত্রেবেলা পাহারা দিচ্ছে মহল্লায় মহল্লায়, এটা কয়দিন? কালকে যদিও শপথ হচ্ছেন ডক্টর ইউনূসের নেতৃত্বে, আমরা প্রত্যাশা করি। আজকে সেনাপ্রধানকে অভিনন্দন জানাতে চাই, সে জনগণের মুখোমুখি দাঁড়ায় নাই, সে আজকে জনগণের পক্ষ নেই। আমি বলবো ছাত্র জনতার অভ্যুত্থান এটা হয় নাই, এটা হয়েছে ছাত্র জনতার সেনার অভ্যুত্থান। কারণ 7ই নভেম্বরের মতো এই আজকে এই সাধারণ সৈনিকেরা, ওয়াকারুজ্জামান আজকে তিনিও কিন্তু জনতার সাথে মিশে গিয়ে আবার আসবো। প্রকৌশলী আজিজ মিসির সেলিম, আপনার কাছে যেতে চাই, যেটি শুনলেন যে আমরা আসলে একটু পিছনে ফিরে যেতে চাই, আওয়ামী লীগের শাসনামল বা এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, আপনার উপলব্ধি কি, আত্মোপলব্ধির প্রয়োজন আছে কি না? মূল কথা যেটা একটা খুব ভালো একটা কোশ্চেন, এইটাই উত্তরটাই আমি দিতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে আমাদের কাদের ভাই সহ, যে মানে বাবুল ভাইয়ের, আমি মানে কাউকে স্পেসিফিক না, আমাদের রাজনীতিবিদরা যারা পদাধিকারী, এদের ওনাদের চিন্তা চেতনা সব কিছু প্রায় একই লেভেলের। আমি বলতেছি, আপনি দেখেন আপনার যে ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে কিন্তু একই বয়সে। টেকনিক্যালি আমার মোবাইলের প্রবলেমের কিন্তু আমার ক্লাস 7-এর মেয়ের কাছে দেওয়া লাগে, তুই একটু ঠিক করে দিই। সে কিন্তু টেকনিক্যালি আমার সাথে অনেক সাউন্ড, ক্লাস 7-এ পড়ে, ঠিক আছে। এটা কিন্তু আমি যাই নাও, মনে করেন যে রাজনীতিতে যেটা হয়েছে, এই যে ছাত্র বলেন, অন্য বলেন, আমরা যারা নেতারা, তারা নিজেদেরকে এমন পর্যায়ের ভাবি যে আমাদের সমকক্ষ কেউ নেই। আদতে আমরা যে আমাদের মানে জুনিয়র জেনারেশন থেকে কত পিছানো আমরা সেটা জানি। এই শুধু এই গ্যাপটার কারণে এই যে আন্দোলনটা ফলপ্রসূ, নির্বাচনের পরে সরকার বাদ দেন, এই যে নেতৃত্বটা এখন আসছে, নির্বাচনের আগের কাজটা কি? আমাদের ইউনূস সাহেব, উনি তো ইউরোপের বহু দেশে, আপনার তারেক সাহেবও বহুদিন যাবত আপনার
ইংল্যান্ডে থাকে। প্রকৃত গণতন্ত্র মুখে বললে হবে না, গঠনতন্ত্র আগে আপনার মনে করেন যে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? কিভাবে নেতৃত্ব মনে করেন যে রুট লেভেল থেকে দল কোনো নেতা সিলেকশন করবে না, কর্মী সিলেকশন, দল তাকে অনুমোদন দিতে বাধ্য হবে, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে রাজনীতির যারা নেতৃত্বে আসবে, রাজনীতি যে আমাদের একটা মানে পুঁজিবিহীন একটা ব্যবসা, হ্যাঁ, এটার জন্য কোনোভাবেই ঘটতে না পারে এমন পরিণতি তৈরি করতে হবে যে রাজনীতি করতে আসতে লোক চাইবে না, রাজনীতিবিদরা মানুষের পিছনে পিছনে ঘুরবে, প্রয়োজনে তাকে ভাই তোমার সমস্ত খরচ বের করবো, তুমি আমার এসা মনে করো হালটা ধরো, দাঁড়াও, ঠিক আছে? এইরকম পরিণতি না করলে যেটা হয়েছে এখন রাজনীতি মানেই অনৈতিকতা, টাকা, ক্ষমতা এবং এত লোয়ার ক্লাস টাইপের জিনিসগুলো, এগুলো আমাদের ওই যে ছাত্র জেনারেশন খুব ভালোভাবে এটা রিড করতে পারছে, বুঝছেন? ওরা এটা আর হতে দেবে না প্রকৃতভাবে সব এবং সিস্টেম বাই ডকুমেন্ট সিস্টেম চেঞ্জ করে ইমপ্লিমেন্ট, প্রয়োজনে এটা প্র্যাকটিস সেশন আইনে যে রক্ত বাংলাদেশে ছাত্রদের যে রক্তটা এই কয়েকদিনে বসে, হ্যাঁ, এখন যদি আবার আমরা মানে গণতন্ত্রের নামে সেই আগের পরিবারতন্ত্র, আগের সেই আপনার মানে দলীয়তন্ত্র, হ্যাঁ, ফর দ্য ফ্যামিলি, বাই দ্য ফ্যামিলি, অফ দ্য ফ্যামিলি, এটাই তো আমাদের মনে করেন ছিল, ঠিক আছে? অথবা ফর দ্য পলিটিক্যাল পার্টি, বাই দ্য পলিটিক্যাল পার্টি, অফ দ্য পলিটিক্যাল পার্টি, এর বাইরে তো আমাদের কোনো আপনার মনে গণতন্ত্র ছিল না। এটাকে আবার ইমপ্লিমেন্ট করার জন্য এতগুলো রক্ত এরা মানবে না, ইউনূস সাহেবও করতে পারবে না। এখন প্রকৃত গণতন্ত্র আসতে হবে, না হলে আরও রক্তপাত হবে, আসতে হবে। আজিজ মিসির সেলিম, আমরা একটা বিরতি নিব, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। শহীদুল ইসলাম বাবুল ভাই, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে যে নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে, ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই ব্যবস্থা বা যে তারা এমন একটা বিষয় যে আন্দোলন করেছেন সেটি আসলে কোনো নির্যাতকের বিরুদ্ধে নয়, নির্যাতনের যে প্রথা, যে সিস্টেম, যে ব্যবস্থা চালু হচ্ছে, তারা এটা আমূল পরিবর্তন করে দিতে চান। শোনেন, আসলে মানে অভাবনীয় একটা ব্যাপার, এই যে ছাত্ররা তাদের মধ্য থেকে, তাদের মাথা থেকে এত বুদ্ধি কিভাবে আসলো এই বয়সে চিন্তা করা যায় না। যেটা আমাদের রাজনৈতিক নেতৃত্বের মাথা থেকে আসবার কথা ছিল, সুদীজনের মাথা থেকে আসবার কথা ছিল, তারা সেটা বলছে, করছে। তাদের মধ্যে এত সাহস, অমিত সাহস কোথা থেকে আসলো এটা আমি জানি না। মানে আল্লাহ তালাই আসলে কি করেছেন, হয়তো তার কুদরতি মহিমায় হতেও পারে। তো ওরা যেটা বলছে এটাই দেশের মানুষের প্রাণের কথা, হ্যাঁ, এবং রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে ওইখানেই আসতে হবে। দায়িত্বশীল মানুষ হিসেবে আপনি যদি দেশকে ভালোবাসেন, বাংলাদেশকে, দিন শেষে এই ছাত্ররা এই দেশটাকে বাঁচিয়ে দিয়ে গেছে। মানে কি একটা ভয়ঙ্কর অবস্থা থেকে, কি শাসন থেকে দুর্বিনীত, আধিপত্যবাদের যে কি শেকড় এখানে ছিল, কিভাবে বাসা বেঁধেছিল আপনারা দেখছেন, আরও দেখবেন। এখন যেহেতু মানে খোলস খুলে গেছে, তখন দেখবেন আস্তে আস্তে কি ভয়ঙ্কর বাস্তবতা বাংলাদেশের মধ্যে ছিল। আমরা জানতাম অনেকেই, কিন্তু সবাই হয়তো সবটা পুরোপুরি জানতো না যে আমার দেশটা কোথায় নেওয়া হয়েছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশ, সেই দেশটাকে কিভাবে আপনি বিকিয়ে দিয়েছিলেন, সেই দেশটার মর্যাদা কোথায় আপনি নিয়ে গেছিলেন। একটা দাস রাষ্ট্র, একটি দাসখত দেবার একটা বাস্তবতা। অথচ বাংলাদেশের মানুষের ভোটে যদি আপনি নির্বাচিত হতেন, আপনি এটা করতে পারতেন না। এই জায়গাটাই আমাকে বন্ধ করতে হবে। আমার নেত্রী আজকে যে কথাটা বলেছেন, আমার নেতা আজকে যে কথা বলে, আমিও নিজে খুব উদ্দীপ্ত, সাহসী। বলেছেন যেটা, যে আর কোনো প্রতিহিংসা নয়, আর কোনো দুঃশাসন, দুর্নীতি, অনিয়ম নয়, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়া যেটা বলেছেন, ওনার চাইতে নির্যাতিত কিন্তু কেউ না, ওনার চাইতে নির্যাতিত কেউ না। উনি কিন্তু মৃত্যুবরণ করতে পারতেন, তার ন্যূনতম চিকিৎসাটা যারা দিতে পারেনি, যে প্রতিহিংসা। তারপরে উনি আজকে যে বক্তব্য দিয়েছেন তার নেতাকর্মীদের, দেশের মানুষের জন্য, এটা একটা অনন্য ব্যাপার। এটা অন্য কোনো রাজনৈতিক নেতৃত্ব পারতেন কিনা, পারবেন কিনা আমি জানি না। সেজন্য বলি, এই যে আপনি পুলিশের কথা বলছিলেন, তার আগে একটা কথা খুব বলবার প্রয়োজন, আসলে না বললে খুব মানে আত্মদহন হবে। এই যে এতগুলো মানুষ প্রাণ দিল, হ্যাঁ, যুগে যুগে কালে কালে পৃথিবীতে নানান বিপ্লব বা পরিবর্তনের জন্য অনেক মানুষ জীবন দিতে হয়। ব্যক্তির আত্মদানের মধ্য দিয়েই একটা সমাজ, একটা রাষ্ট্র তার সুফল ভোগ করে। এই যে এত মানুষ আত্মদান করলো, এত রক্ত ঝরল, আমি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, আমি এই পরিবেশের মধ্যে প্রথম আজকে টকশোতে আসলাম,
নানান ধরনের ব্যস্ততা, সারা দেশে কথা বলতে হচ্ছে, এ করতে হচ্ছে, সাংগঠনিক নানান পরিস্থিতি, নানান ধরনের সংকট। তো আমি শুধু আজকের এই টকশোর মধ্যে বলবো, এই পরবর্তী সরকার যারা আসবে এবং আমার দল যদি কখনো ক্ষমতায় আসে মানুষের ভোটের মধ্য দিয়ে, আমি বলবো এই যে যারা আত্মাহুতি দিল, শহীদ হলো, তাদের সকলকেই বিরচিত একটা রাষ্ট্রের পক্ষ থেকে বিরচিত তার জীবিত মানুষকে দিতে একটা রাষ্ট্রের পক্ষ থেকে চূড়ান্ত সম্মাননা যাতে দেওয়া হয় এবং তাদের পরিবার পরিজন এবং তাদের পরিবার থেকে যাদেরকে চাকরি দেওয়া, ভাতা দেওয়া, যা কিছু ক্ষতিপূরণের করার, ব্যবস্থা করা। এটাই রাষ্ট্রকে করতে হবে এবং করতেই হবে, এটাই মূল কথা। এবং তাদের নামে কিভাবে আমরা তাদের রাস্তা করতে পারি, তাদের নামে প্রতিষ্ঠান করতে পারি, সম্মাননা দিতে পারি, কারণ তারা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান। আমি বলবো মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছে এবং এই যুদ্ধে যারা জীবন দিয়েছে, কোনো অংশেই কিন্তু আমি কম মনে করি না, কারণ আমি স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম, নিশ্চিতভাবে আমি আমার স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম। সেই স্বাধীনতাকে একটি যুদ্ধের মধ্যে দিয়ে আমি পুনঃস্থাপিত করেছি। আর পুলিশ বাহিনীর কথা আপনি যেটা বলেছেন, সমস্ত পুলিশ দুর্বৃত্ত না, সমস্ত পুলিশ অন্যায় করে নাই, সমস্ত পুলিশ অন্যায়ের সুযোগও পায় নাই। কিছু সংখ্যক ষড়যন্ত্রকারী, দুষ্কৃতকারী একটা চক্র সিন্ডিকেট তৈরি হয়েছিল, দুর্বৃত্তের সিন্ডিকেট তৈরি করেছিল, তাদের চরিত্রে কোনো পুলিশের চরিত্র ছিল না। শুধুমাত্র পুলিশের অস্ত্র এবং পুলিশের ইউনিফর্ম পরে তারা মাস্তানি করেছে, খুন করেছে, নিপীড়ন করেছে, লুণ্ঠন করেছে রাষ্ট্রের শত শত কোটি টাকা, মানবতাবাদী অপরাধ করেছে, নিষ্ঠুরতম অপরাধ করেছে। যেসব ভিডিও, যেসব কাহিনী, যেসব ইতিহাস আমরা দেখছি, গা শিরে উঠবার মতো বাস্তবতা। সেই রকম আর যাতে আমাদের পুলিশ বাহিনীর মধ্যে দানব তৈরি না হয়, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। এবং পুলিশ বাহিনীর যারা সবচেয়ে বেশিরভাগ সিংহভাগই যারা চাকরি করে পেশাদারিত্ব, পুলিশ ছাড়া আমাদের রাষ্ট্র চলবে না। তাদেরকে আস্থায় নিতে হবে, তাদেরকে সুপথে পরিচালিত করতে হবে, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে, সততার মধ্যে। একটা কারণ শুধুমাত্র আসলে এই ব্যবস্থা তৈরির জন্য দায়ী, যে গণতন্ত্রহীন বাস্তবতা, জবাবদিহিতাহীন বাস্তবতা। পুলিশকে কেন আমি সব দোষ দিব না। আপনি যখন জনগণের ভোটে নির্বাচিত হবেন না, এই পুলিশের ক্ষমতায় যখন আপনি নির্বাচিত হবেন, তারা যখন আপনাকে নির্বাচিত করবে, তখন তো তাকে কিছু অনৈতিক সুবিধা আপনাকে দিতেই হবে। আপনি তার কাছে জিম্মি, আপনি তো মানুষের কাছে জিম্মি না। আর যাতে পুলিশের দ্বারা কেউ নির্বাচিত না হতে পারে, সেই পথটা আমাদেরকে খুলে দিতে হবে। এটাই হলো মূল বাস্তবতা। একটা অন্যায় থেকে শত অন্যায়ের জন্ম। বিসমিল্লাহ গলদ, আমরা এত অন্যায় অনিয়মের কথা বলেছি, দুর্নীতি, দুঃশাসন, হ্যান ত্যান, চোর, বাটপার, বেনজির, শেয়ার মার্কেট, ব্যাংক, দরবেশ, অমুক তমুক, বসুন্ধরা, এই সেই কত কথা আমরা বলেছি। কিন্তু আমরা কি বলতে পেরেছি, আপনারা কি বলতে পেরেছেন যে এই বিসমিল্লাহ ছিল অন্যায়ের সূত্রপাত? যারা অন্যায় দিয়ে, নীতিহীনতা দিয়ে মানুষের ভোট অধিকার চুরি করে প্রথম সূচনা করলো, ওই জায়গাটা আপনি যদি বন্ধ না করতে পারবেন, তাহলে কিভাবে বাকি অন্যায়গুলো আপনি বন্ধ করবেন? আপনি বিচার চান কার কাছে? আপনি কার কাছে? যে ভোট চুরি করে, মানুষের অধিকার হরণ করে যে ক্ষমতা দখল করেছে, আপনি তার কাছে বিচার পাবেন? সে আপনাকে বিচার দিবে? এগুলো হলো প্রহসন, এগুলো হাস্যকর তামাশা মানুষের সাথে, এটা হয় না। বাবুল ভাই, আমি আপনার কাছে আবার আসবো। গোলাম সরমিলন, যেটি শহীদ ইসলাম বাবুল বললেন যে শুরুতেই গলদ, যেখানে ক্ষমতায় আঁকড়ে থাকা, ভোট না হওয়া, নানা বিষয়গুলো তিনি তুলে ধরলেন, যে আসলে সমস্যাটা কি গণতন্ত্রের পূর্ণাঙ্গ যে একটা রূপ তৈরি করার কথা ছিল সেটি হয়নি সেখানেই, বা একটা লোভের সংস্কৃতি আমরা তৈরি করেছিলাম, বা লোভে পড়েছিলাম, এরকম কিছু কিনা? না, বাবুল যেটা বলল এটা তো দ্বিমত করার কিছু নাই, যথাযথ কথা বলেছে। কথা হলো কি, যে পরিবর্তনের জন্য দরকার মহাজাগরণ। আজকে কিন্তু সেই মহাজাগরণটা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতাকে নিয়ে যে জাগরণটা হয়েছে, সেই জাগরণের যে মনস্তত্ত্ব, তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে চাওয়ার জায়গাটা, এটাকে রিড করতে হবে, এটাকে বুঝতে হবে। চাওয়ার জায়গাটা কি? তারা চায় সিস্টেমটাকে ভাঙতে। আজকে এই তিনটা দলেরই তো অতীত ইতিহাস আছে, যে ধরেন আওয়ামী লীগ, যে পুরান দল হিসেবে আওয়ামী লীগ, বিএনপি কিংবা জাতীয় পার্টি, তারপরে তৃতীয় নম্বর দল, এই তিনটা দলের অতীত ইতিহাসটাকে আজকে মূল্যায়ন করতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে, সোল সার্চিং করতে হবে। আমার কাছে ভালো লাগছে যে বাবুল সাহেব উনি স্বীকার করলেন যে আমাদেরও ত্রুটি বিচ্যুতি আছে। সত্যি কথা এটা। আজকে এই কথাটা আজকে আমাদের সবাইকে যদি আমরা সেই জায়গাটায় আসি, এবং সেলিম সাহেবের একটা কথা আমার খুব ভালো লাগছে, যে রাজনীতি হচ্ছে পুঁজিহীন ব্যবসা। এইটা আমার একটা কোটেশনের মতো মনে হয়েছে। এইটার থেকে বেরিয়ে আসতে হবে। রাজনীতি হচ্ছে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। সূরা আল ইমরানের 26-27 নম্বর আয়াতের উল্লেখ করে বাবুল যেটা বলল, যে ক্ষমতাটা কিন্তু সার্বভৌম ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, আবার যাকে ইচ্ছা তিনি কেড়ে নেন, এবং যাকে ইচ্ছা তিনি সম্মানিত করেন, এবং যাকে ইচ্ছা তিনি অগণিত বেগাইরে হিসাব রিজিক দেন। এই জিনিসটা আমরা কিন্তু মূল্যবোধ থেকে হারিয়ে গিয়েছিলাম।
আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা করব। আমরা একটা রাজনৈতিক সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলব। কিন্তু 52 বছরে এতে আমরাও পড়ি, বিএনপিও পড়ে, কিন্তু দায়টা বেশি আওয়ামী লীগের। যেহেতু লাস্ট 15 ইয়ার্স তারা ক্ষমতায়, তারা কিন্তু শুধু দোষারোপ করে গেছে যে কিছু হলেই বিএনপি জামাত। তো এই জিনিসটা তো তাদের আত্মোপলব্ধির জায়গাটা ছিল না। এখন বিএনপি ধরে নিলাম তর্কের খাতিরে বিএনপি কিছু খারাপ কাজ করছে, আমি কিন্তু বলেছি আপনার এখানে যে আপনি কিন্তু সেটাকে উদাহরণ দিয়ে সেটার সাথে তুলনা করবেন না। আপনি সে অধম ছিল বলে কি আপনি উত্তম হবেন না? তারা সেই উত্তমের কথাটা শোনে নেই। মানুষ যখন, আমার মনে হয় কি আওয়ামী লীগের ভিতরেও সেলিম সাহেব কী বলবে জানি না, ভালো লোক আছে, সত্যিকারভাবে ভালো লোক আছে, কিন্তু তাদের কথা তো ওই কর্তৃত্ববাদী যখন নেতৃত্ব থাকে তখন হলো কি, তখন তাদের মূল্যায়ন থাকে না। তো আমি শেষ কথাটা বলতে চাই, আজকে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে এই ছাত্ররা যে আজকে বলিদান করলো, 400-500 আজকে যে আত্মাহুতি দিয়েছে, এটা কিন্তু স্বাধীনতা সংগ্রামে লক্ষ লক্ষ লোক হয়তো দিয়েছে, কিন্তু এই যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ আমরা অর্জন করলাম, এটাকে এই অর্জনটাকে আমরা যাতে বিসর্জন না দিতে হয়, এই অর্জনটাকে যদি ধরে রাখতে পারি, আজকে এই বিএনপির নামে, জামাতের নামে কিংবা অন্য কোনো দলের নামে যারা দুর্বৃত্তায়িত করেছে, আজকে যে দুর্বৃত্তায়িত রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং একটা কথা বাবুল ইয়েতে বলতেছিল যে এই সরকারকে দিয়ে কিন্তু বড় বড় সংস্কারগুলি করে ফেলতে হবে। 111 হয়েছিল, পারে নাই, তারা নিজেরাই ইয়েতে কিন্তু ওই করাপশনে কিন্তু জড়িয়ে গেছিল। তারা যেমন ধরেন 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি হতে পারবে না। এটা উদাহরণ দিচ্ছি, যেহেতু আজকে রাষ্ট্র সংস্কারের বিষয়টা আলাদা এজেন্ডা আনেন নাই, এটা লম্বা সাবজেক্ট এটাই। যেমন ধরেন আজকে আমার ভোটটা আমি দেব, তারপর যেমন ধরেন এই যে ওই যে উইনার টেক্স অল, আপনি যে জিতে সেই করে, এখানে চিন্তার সময় এসেছে। এটা আমরা একটা জাতীয় সনদ, এটা আপনার এখানে বলছি, কিন্তু আওয়ামী লীগের বড় বড় নেতাদের সামনে বলছি যে আল্লাহর ওয়াস্তে সবার সাথে বসে একটা সমঝোতার জায়গায় আসেন, একটা জাতীয় সনদ করেন। জাতীয় সনদ মানে এটা আমি জাতীয় ঐক্যমতের কথা আমি বলি না, কারণ এই বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি যে ঐক্যমত হবে না, কিন্তু একটা তো সমঝোতা দেওয়ার দরকার। উই আর এগ্রি টু ডিসএগ্রি, আমি তার সাথে ডিসএগ্রি করতে পারি, কিন্তু আমরা তো একটা সমঝোতা আসতে পারি যে হ্যাঁ আমরা একটা নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন হবে এবং সেখানে এই অবস্থা হবে, এই জায়গায় সংস্কার হওয়া উচিত, রাষ্ট্রপতি কিংবা প্রাইম মিনিস্টার 2বারের বেশি হবে না, কিংবা ভোটটা হবে আনুপাতিক হারে ভোট হবে নাকি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, ইত্যাদি বিষয়ে কিন্তু আলোচনার সুযোগ ছিল। আমি কিন্তু বলেছিলাম আপনার এখানে যে প্রধানমন্ত্রী ইচ্ছা করলে উনি কিন্তু এই, কারণ উনি সারা জীবন ক্ষমতায় থাকবেন। আপনার এখানে আমি প্রতিটা টকশোতে বলছি শেখ হাসিনা ইজ নট দ্য লাস্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, রেকর্ডে আছে আপনার কাছে, আমি কিন্তু বলেছি, আপনি সাক্ষী সেটার। সুতরাং এই কথাগুলি কিন্তু আমার মতো অধবের কথা তো, তাদের এই বড় বড় নেতাদের সাথে তো বসেছি, আজকে তারা তো কেউই কথাগুলি শোনে নেয়। এবং লাস্ট কথা এখানে আপনার এখানে বলে গেছিলাম, এই যে যেটা হইলো যে আল্লাহর ওয়াস্তে এই আপনারা তাদের সাথে কথা বলে এবং শুনানিটা আগায় নিয়ে আসেন। আপনার সাক্ষী, আপনার রেকর্ডিংই সাক্ষী। ওই এখন আমাদের দল থেকেও এই কথা বলা হয়েছিল, এটা যদি করতো হয়তো আজকে এই পরিণতিটা হতো না। ওই যে অহমিকা, দম্ভ, ক্ষমতায় আছি এবং আমি সব হইলো বিএনপি জামাত, এদেরকে বিএনপি জামাতই করতেছে, এই যে মানসিকতা, এই অসুস্থ মানসিকতার জন্য তাদেরই হয়েছে। তো সুতরাং আমরা এখন আমার মেইন মেসেজটা হলো যে ছাত্রদের যে আকাঙ্ক্ষাটা, এটা আমাদের এবং সেটাকে বাস্তবায়ন করা। যে গোলাম সরম মিলন, আমি আপনার কাছে আবার আসবো। আজিজ মিসির সেলিম জেঠি, গোলাম সরম মিলন বলছেন যে ছাত্রদের যে আকাঙ্ক্ষা সেটির বাস্তবায়ন করা। যে আরেকটি কথা তিনি বলছেন যে কর্তৃত্ববাদী নেতৃত্ব সেখান থেকে বেরিয়ে আসে এবং কর্মীর মূল্যায়ন, এই দুটি বিষয়ে আপনার। আমি একটু মানে কয়েকটা পয়েন্টে আসবো। আমরা স্বাধীনতার পরে যারা জন্ম নিয়েছি, হ্যাঁ, এরশাদ বিরোধী আন্দোলনেও আমরা কিছুটা আমাদের খেয়াল আছে, হ্যাঁ, যেহেতু সব ইয়েরা, আচ্ছা আমরা কখনো এইভাবে মানে সাধারণ মানুষকে, গ্রামগঞ্জ থেকে গ্রামের মানুষও, মহিলারাও বেরোয়া কিন্তু ইয়েতে দাঁড়াইছিল আপনার বাজারে, ও তো সরকার হলো ঢাকা, ওর মনে করে কিন্তু সবাই নামছে। এই যে ছাত্রদের নেতৃত্বে বিএনপির এত আন্দোলন, বিএনপির পিছনে কেন জনগণ নামে নাই বলেন তো আপনার? বিএনপি যে 28 লাখ না 70 লাখ লোক নিয়ে বলে আপনার ইয়ে সেটা একটা ক্ষেত্রের মধ্যে, আমার মিরপুরে একটা লোক আপনার মনে নাম ছিল সাধারণ লোক। আসল কাহিনী হচ্ছে কি, মানুষ রাজনীতিবিদ আর বর্তমানে বাংলাদেশের রাজনীতি আর রাজনীতিবিদদের কুত্তার চাইতেও মানে ঘৃণা করে, মানে এত ঘৃণা, এবং এটা ওরা জানে। ওরা আপনারা যেটা চাচ্ছেন করে দেব, এই ছাত্র নেতৃত্ব ওরা যতক্ষণ না পর্যন্ত এই সিস্টেম ডেভেলপ হবে যে যোগ্য নেতৃত্ব, মানে সিস্টেমের কারণে যোগ্য নেতৃত্ব আসবে, স্কিল নেতৃত্ব মানে আসবে প্রযুক্তি নির্ভর। আজকে পলক, এই যে শুরু, পলক যদি পলক তো আসা আটকানো, এই পলককে ছাড়া যাবে না। কীভাবে প্রযুক্তি দিয়া
রাজনীতিবিদরা কিভাবে মনে করেন যে কী করছে সবই তুলে ধরবো। আমি তো কোনো আপনার মনে করেন যে অসুবিধা নেই, ঠিক আছে। ছাপার তো মনে করেন যে আপনার সবাইকেই আপনার মনে করেন করতে হচ্ছে, তুলে ধরবো। এই জিনিসগুলো যেন আর না ঘটে, এই ছাত্র নেতৃবৃন্দ এটা মানে কনফার্ম করেই বাংলাদেশ থেকে হবে যে রক্ত গেছে। এটা একটা আমাদের জন্য সত্যি একটা কথা বলে যে ভাই যে প্রথমে বলছিল, এটা স্বয়ং সৃষ্টিকর্তার একটা, এই রেভলিউশনটা একটা অনিবার্য ছিল কিনা? অন্যতম মানে আমাদের প্রতি অনুগ্রহ, এটা কি যে প্রয়োজন ছিল ইউ কান্ট ইমাজিন। তবে আমরা অনেক বেশি আপনার মানে আজিজ মিসির সেলিম, আমরা আর একটা বিরতি নেব, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। শহীদুল ইসলাম বাবুল ভাই আলোচনা শেষ করব, শেষ দিকে চলে এসেছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশার কথা জানিয়েছেন আপনি। আচ্ছা, আমি শেষ করব। মানে শিক্ষার্থীদের যে দাবি দেওয়া বা বিএনপির পক্ষ থেকে তেমন কোনো দফা প্রস্তাবনা থাকবে কিনা? হ্যাঁ, বিএনপির পক্ষ থেকে তো আছেই, সারাক্ষণই আমরা বলছি, আজকেও মিটিংয়ে বলা হয়েছে। হ্যাঁ, সবচেয়ে মূল কথা হলো কি, নির্বাচনটা মানুষের হাতে আপনি যতক্ষণ পর্যন্ত ক্ষমতা জনপ্রতিনিধির জনগণের হাতে, দীর্ঘদিন এই জনগণ বঞ্চিত, দীর্ঘদিন এই যে আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি, যাই বলেছি, বলা হয় যে রাজনীতি হলো রক্তবাতিন যুদ্ধ, আর যুদ্ধ হলো রক্তাক্ত রাজনীতি। সব কিছু কিন্তু রাজনীতি। আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, মানুষ দুনিয়া চালাচ্ছে, রাজনীতিবিদ দুনিয়া চালাচ্ছে। আপনি যতই খারাপ হোক, যতই নিকৃষ্ট হোক, রাজনীতি থাকতে হবে এবং রাজনীতিবিদরাই দুনিয়া চালাবে। কিন্তু রাজনীতিবিদদের কীভাবে পরিশুদ্ধ হওয়া যায়, রাজনীতিবিদদের কীভাবে নীতির মধ্যে আনা যায়, সেটা রাষ্ট্র সমাজেরও দায়িত্ব আছে। শুধু রাজনীতিবিদের দায়িত্ব না, তাদেরকে বাধ্য করা, তাদেরকে সঠিক পথে থাকা। সেই জন্যে এই রাষ্ট্র সমাজে রাজনীতি বিমুখ হলে চলবে না, রাজনীতি ছাড়া দেশও চলবে না, পৃথিবীও চলবে না। সেই জন্য মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভ তারা তৈরি করেছে। ওই যে ইতালির বিখ্যাত কবি দান্তের একটা কথা আছে যে মানুষের মনের মধ্যে থাকা ক্ষোভের আগুন এবং বিদ্বেষের চাইতে ভয়ঙ্কর বিদ্বেষী কোনো মারণাস্ত্র পৃথিবীতে আর নাই। সেটা আমরা দেখলাম, কিন্তু সেটা আমরা দেখলাম। সেজন্য আমরা আর চাই না এগুলো হোক, আর কোনো কিছু চাই না। আমার শেষে একটা আহ্বান, ছাত্ররা আমাদেরকে একটা পথ তৈরি করে দিচ্ছে সমাজ বিপ্লবের, রাজনীতির বিপ্লবের। আমরা পেছনের দিকে যেতে চাই না, আমি আগেও বলেছি, আমরা সামনের দিকে যেতে চাই। এই রাষ্ট্রটাকে আমরা বিনির্মাণ করতে চাই, কোনো বিভাজন নয়, কোনো বিভেদ নয়, কোনো অনৈক্য নয়, মুক্তিযুদ্ধহীনতা বা এই সেই কোনো ভেদাভেদ আসলে এই সময়ে, এই 52 বছরে উচিত নয়। আমরা এক দেশ, এক মানুষ, এক রাষ্ট্র। এই দেশটা আমাদের। যারা 2-4 জন বিচ্ছিন্নবাদী ছিল সেই সংখ্যা খুবই কম, কিন্তু এই বিভাজন করে, এই বিদ্বেষ তৈরি করে বা এই ধরনের অপপ্রচার করে, প্রতিহিংসা তৈরি করে আমাদের এই রাষ্ট্রটাকে, দেশটাকে এবং আওয়ামী লীগ নিজেও দলটাকে এখানে ডুবালো। এটা অনিবার্য ছিল, যদিও তারা এই শেখ হাসিনা, শোনেন, এই আওয়ামী লীগ, এই যে বলে না রাজনীতি, উনি বললেন যে রাজনীতির মধ্যে প্র্যাকটিস থাকতে হয়। গণতন্ত্রের একটা প্র্যাকটিসের ব্যাপার আছে, যত বেশি প্র্যাকটিসের ব্যাপার তত পরিশীলিত গণতন্ত্র, তত পরিশীলিত রাজনীতিবিদ। কিন্তু দুর্ভাগ্য, আওয়ামী লীগ এত পুরনো রাজনৈতিক দল, তাদের প্র্যাকটিসটা কোথায় এসে দাঁড়িয়েছে? হ্যাঁ, গণতন্ত্র দলের ভেতরে বা বাইরে বা দেশে সেই প্র্যাকটিসটা এই আওয়ামী লীগ, এই নেতৃত্ব এবং শেখ হাসিনা, এই আওয়ামী লীগে অনেক মহামানবের অবদান আছে। এই আওয়ামী লীগ, এটাও সত্য, এই দেশ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। কিন্তু সেই আওয়ামী লীগকে এই হাসিনা কোথায়? আবার বলেন আপনাদের সাংবাদিকদের মধ্যে, বাবা মহাতারকা এক একজন, গ্যালাক্সি স্টার্স, বিকল্প কি? শেখ হাসিনার বিকল্প কি? আহা, কত রকমের তৈলমর্দন। ওই যে হরপ্রসাদ শাস্ত্রী, সেই কথা আমার খুব মনে পড়ে যে তৈল এমন জিনিস যে কৌশল করিয়া এক বিন্দু দিলে যত কাজ হয়, বিনা কৌশলে কলস কলস ঢালিলেও তত হয় না। তো তৈলমর্দনকারী এই সমাজেই তৈরি করে, আমরাই তৈরি করেছি। আপনি, আমি, আমাদের মতো মানুষ তৈরি করেছিলাম। শুধুমাত্র আওয়ামী লীগকে আমি দোষ দিই না। এই যে এই সমাজের মধ্যে, গণমাধ্যমের মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে, এই প্রশাসনের মধ্যে, এই পুলিশের মধ্যে, আমাদেরও রাষ্ট্র হিসেবে এই সমাজের মধ্যে থেকে তো কিছু মানুষ কথা বলেছে, প্রতিবাদ করেছে, করেনি। শুধুমাত্র কি ভয়? ওই যে হালুয়া রুটি খাওয়া লোভ, অনেক মহাজ্ঞানী, অনেক মহাজন, আমরা দেখেছি তাদের চরিত্র, মুখোশ। সেজন্য আমার শেষ আহ্বান, আমি শেষ করে দিচ্ছি, আমার শেষ আহ্বান যে প্লিজ, আমরা যেই সুযোগটা পেয়েছি, এই সুযোগটা যাতে কেউ কোনোদিন নষ্ট না করতে পারে। ষড়যন্ত্র থেমে নেই আমার দেশের বিরুদ্ধে। প্লিজ, আপনারা যে যেখানে আছেন, আমার দলের কর্মী, আমি কৃষক দল করি, আমার বন্ধু শুভাকাঙ্ক্ষী যে যেখানে আছেন, সকল ধর্ম, মত, দেশ, মানুষ নির্বিশেষে, দলমত নির্বিশেষে, আপনারা মানুষের পাশে থাকবেন।
এবং নিরাপত্তা কোনো দেওয়া। সুযোগ সন্ধানী চক্র যাতে কোনো রকম আর বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। অন্যায় যারা করেছে তাদের বিচার হবে বাংলাদেশের আইনের মধ্য দিয়ে হবে, কেউ ক্ষমা পাবে না, পাওয়া উচিত নয়, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। শহীদ ইসলাম বাবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতের সময় নেই, আলোচনা শেষ করব। গোলাম সরোয়ার মিলন, যারা অন্যায় করেছে, অরাজকতা করেছে, নৈরাজ্য করেছে, আপনি জানেন যে গত এই একদিনেই অনেক ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘরে হামলা হয়েছে, লুট হয়েছে, অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, সাধারণ শোনেন, মানুষ উপাসনালয়, এটা অনেক তো কিছুতেই গ্রহণযোগ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রহণযোগ্য হতে পারে না যে আওয়ামী লীগের কেউ যদি অন্যায় করে তাকে আইনের আওতায় আনা হবে, তার বিচার করা হবে। এইভাবে যে লুটতরাজ, অগ্নিসংযোগ, এটা কখনই গ্রহণযোগ্য হতে পারে না। তাই আজকে আমাদের একটা ঐক্যবদ্ধ দরকার। যদিও আজকে বিএনপির বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, ওনারা অলরেডি আহ্বান জানিয়েছেন এবং বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ, ইসলামিক নেতৃবৃন্দ, তারা ভিডিও বার্তা বলছেন যে এটা করা যায় না। কিন্তু যারা করছে কিন্তু ছত্রছায়ী। ধরেন আমি এই একটা এলাকার আমি বিএনপি করি, কিংবা আমার আন্ডারে, কিংবা আমি জামাত করি, কিংবা আমি অন্য দল করি, ওই ধরেন পার্সোনাল গ্রাস ছিল, কিছুটা ক্ষোভ তো আছে, ক্ষোভের বহিঃপ্রকাশ হয়। এটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। ব্যক্তিগত শত্রুতাও আছে, জমি দখল হয়ে যাচ্ছে, ব্যাহত হয়ে যাচ্ছে, এটাকে কন্ট্রোল করতে হবে। সত্যিকারভাবে কি বাবুল যেটা বললো যে নির্বাচন তো আমরা চাই, কিন্তু আমি এই জায়গাটায় বিনয়ের সাথে আংশিক একটু দ্বিমত না, ঠিক সাপ্লিমেন্ট করতে চাই। আমরা নির্বাচন চাই। ডেমোক্রেসি ইজ এ প্রসেস, ডেমোক্রেসি ইজ এ সাবস্টেন্স, ডেমোক্রেসি ইজ এ কালচার। আপনি এই জিনিসটা 52 বছরে আমরা পারি নাই, কোনো এই যারা ক্ষমতায় ছিলাম কেউই করতে পারি নাই। আমরা দোষারোপের রাজনীতি, অস্বীকারের রাজনীতি, পলিটিক্স অফ ডিনায়াল, পলিটিক্স অফ ইনহেলিয়েশন। আমরা বিএনপি যখন ক্ষমতায় ছিল অভিযোগ আছে আওয়ামী লীগকে ইনহেলিট করতে চাইছে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় বিএনপিকে ইনহেলিট করতে চাইছে। আজকে এই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাই আমি পরিশেষে এটা বলবো, দেখেন ছাত্রদের যে মাইন্ডটাকে রিড করতে হবে। পাশাপাশি এটাও ঠিক, কি গণজাগরণ না কি মঞ্চ হয়েছিল, গণজাগরণ মঞ্চ হয়তো মহাজাগরণ হয়েছিল, কিন্তু ইমরান খান কিন্তু ওই যে নিউ ইয়র্কের স্ট্রিটে গিয়ে আবার মাই খেতে হয়েছে। আমি এই কথাটা ছাত্রদের উদ্দেশ্যে বলবো, তারা অবশ্যই আজকে যে ট্রাফিকিং করতেছে, তারা যে উদ্ধারকৃত টাকা কিংবা লুটপাটের জিনিসপত্র যে ফিরিয়ে দিচ্ছে, এটা প্রশংসার দাবিদার রাখে, আমরা করি। কিন্তু পাশাপাশি এটা মনে করতে হবে যে তাদেরকে রাজনীতিতে তারাই ভবিষ্যতের প্রধানমন্ত্রী, তারাই ভবিষ্যতের সংসদ সদস্য, তারাই ভবিষ্যতে এসপি, ডিসি, আমলা, তারা সেটাই হবে। তাদেরকে একটা পর্যায়ে থেকে তাদেরকে লেখাপড়ার জায়গায় ফিরে যেতে হবে, রাজনীতিবিদদের করতে দিতে হবে। কিন্তু ওই যে কথাটা বাবুলের সাথে আমি সাপ্লিমেন্ট করতে চাই, নির্বাচনটা তড়িঘড়ি করে নির্বাচন করলে চলবে না। এটাকে রিফর্ম করে একটা যৌক্তিক সময় দিয়ে বড় বড় জিনিসটা করে তাদের যে মাইন্ডটাকে, আবারও বলতেছি, তারা যে আত্মবলিদান দিল, তারা যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ আমরা অর্জন করলাম, যে আমি বলেছি বাংলাদেশের দ্বিতীয় বৈষম্যের দাবি, যে সামাজিক ন্যায় বিচারের দাবি, যে সুশাসনের দাবি, যে প্রতিহিংসার রাজনীতি যাতে আর না আসে, আমরা সিস্টেমটাকে ভাঙতে চাই। এইটাকে আমরা যাতে ফিরিয়ে আনতে পারি। এবং এইটা পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে আমার ওপিনিয়ন হচ্ছে মিনিমাম 9 থেকে 1 বছর পর্যন্তর মধ্যে একটা সময় এই সরকারকে অবশ্যই দেওয়া উচিত। অবশ্য সব কাজ তারা করতে পারবে না, আলটিমেটলি কিন্তু রাজনীতিবিদদেরই করতে হবে, কারণ রাজনীতিবিদদের ছাড়া বেশি দিলে কিন্তু এটা আবার সংকট তৈরি করতে পারে। তাই আমি অনুরোধ করব যে আজকে তারা ঐতিহাসিক দায়িত্ব পালন করবে। কারণ একটা কথা বাবুল সাহেব অফ দ্য রেকর্ডে বলতেছিল, আমি তার সাথে খুব ভালো লাগছে কথাটা, যে এখন ধরেন ভবিষ্যতের যে দলই ক্ষমতায় আসুক, তারা এসে যদি ভালো কাজও করে, ওই ভবিষ্যতে অন্য বিরোধী দলরা বলবে যে তারা তাদের স্বার্থে করতেছে। এদেরকে দিয়ে সার্বজনীনভাবে সকলের কাছে গ্রহণযোগ্য যে সংস্কারগুলি দরকার, আমার মনে হয় এটা ডক্টর ইউনূস সাহেবের সরকারকে স্বাগত জানাতে চাই। তারা সেটা করবে, জনগণের প্রত্যাশা করবে, এবং বিশেষ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কিংবা ছাত্রদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে যাতে আমরা বাস্তবায়ন করে। এবং লাস্ট কথা, আমরা কিন্তু মাওলানা ভাসানীকে সম্মান করতে হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে কিন্তু দেশ স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধুকে অপমান করা ঠিক হবে না। আপনি শেখ হাসিনাকে প্রাইম মিনিস্টার ছিল, তারই করেন, সে তো এই দেশটাকেই করছিল। আজকে ক্ষোভের কারণে আপনি করেন, তার মূর্তি ভাঙছেন, ঠিক আছে, একটা ক্ষোভ প্রকাশ হয়েছে, কিন্তু 32 নম্বরে আপনি গিয়ে আগুন দিয়ে করবেন, এইটা গ্রহণযোগ্য না। আমার মনে হয় যে এটা এক সময় এটাও একটি প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমরা আসেন না, কাউকে ছোট করে কেউ কখনো বড় হতে পারে না, এবং কাউকে সম্মান করলে কেউ কখনো ছোট হয় না, এই কথাটা মনে রাখতে হবে। তাই আমি বলতে চাই যে শহীদ জিয়াউর রহমান তার জায়গায় থাকবে ইতিহাসে। আমি এই কথা বারবার বলছি, কিন্তু আপনার
বঙ্গবন্ধুর জায়গা বঙ্গবন্ধুর জায়গা থাকবে, শহীদ মৌলানা ভাসানীর জায়গা মৌলানা ভাসানীর জায়গায় থাকবে। আমরা যাতে এই ব্যাপারে জাতীয় একটা ঐক্যমতে থাকি, আমরা যেন বিভাজন সংলাপ প্রয়োজন, এবং আমি তো বলছি এই কথা বারবার বলছি যে একটা জাতীয় সনদ, জাতীয় সংলাপের মাধ্যমে একটা জাতীয় অঙ্গীকার এই সরকারকে দেওয়া উচিত যে ইয়েস আমরা এই ইস্যুতে আমরা কোনো ডিভাইড নাই। অর্থনৈতিক পুনর্গঠন, একটা ভালো নির্বাচন যাতে ভালো ভোট দিতে হয়, এবং আমরা যাতে 2 টার্মের বেশি ইয়ে না হয় ইত্যাদি ইত্যাদি, কিন্তু একটা সংলাপ কিন্তু করতে পারে। এটা এই সরকার এসে যা যা করবে এটা তার 1 বছরে সব কাজ করতে পারবে না। মেন একটা ইলেকশনকে করার জন্য যা যা আনুষঙ্গিক করা দরকার ভালোভাবে সেটা করতে হবে, এবং যাতে করে ভবিষ্যতে একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের জায়গাটা তৈরি হয়। না হলে কিন্তু আবার এইবার হইলো, আবার দেখা যাবে যে এই 52 বছরের পরে আবার 5-10 বছর পর দেখা যাবে যারা বড় দল ক্ষমতায় আছে 5-10 বছর ধরে তাদের বিরুদ্ধে এরকমভাবে আন্দোলন হবে। আমরা তো সেটা চাই না। আমরা চাই একটা সিস্টেম আসুক যার মাধ্যমে সত্যিকারভাবে এই বাংলাদেশটা 52 বছর তো কম সময় না। আমরা চাই যে একটা আমাদের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা ছিল, ওই যে দেখেন লাস্ট কথাটা বলি শেষ করি, মুক্তিযুদ্ধের চেতনা দাঁড়িয়ে আমাদের আওয়ামী লীগের কিছু মনে করেন না, আওয়ামী লীগের নেতারা বলতেন সব মুক্তিযুদ্ধের চেতনা তারে চেতনা কি ছিল? ওই মুক্তিযুদ্ধ নাতিপতি চাকরি পাবে? নো, চেতনা ছিল যে একটা সাম্যের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ। তারা সেই দিকটাই তারা নজর দেয় নাই। আজকে এই 3টা 14, 18, 24 3টা ইলেকশনে 3টা প্রজন্ম ভোট দিতে পারে নাই। এরা খেপবে না কেন? তারা তাদের ভোট দিতে পারে নাই। তারা এই প্রজন্ম যখন দেখছে হ্যাভ অ্যান্ড হ্যাভ নটসের দ্বন্দ্ব যখন প্রকট, তখন তারা খেপছে। যখন দেখছে যে যেটা বললো বাবু সাহেব, যে একজন গ্রামের একটা মহিলা বেরিয়ে আসছে, একদম অভিভাবক বেরিয়ে আসছে, তার ছেলে সন্তানকে সে ডিম খাওয়াতে পারে না, ডিমের দামের কারণে দুধ খাওয়াতে পারে না, ডাব খাওয়াতে পারে না। তাহলে এই যে একটা বৈষম্য, একজনের হ্যাপ লক্ষ কোটি, কত টাকা লাগে, হাজার হাজার কোটি টাকা আপনি বিদেশে পাচার করে দিচ্ছেন, এটা তো হইতে পারে না। হ্যাঁ, আজকে একটা জিনিস কি, আজকে আমার মানুষের আকাঙ্ক্ষা থাকতে পারে একটা বাড়ি করেন, ভালো কথা, দুটো করেন, আপনি ব্যাংকের টাকা আপনি বাইরে পাঠিয়ে দিবেন। সুতরাং এর থেকে মুক্তি চায়। আসেন আমরা দেশটা একসময় আমরা গণতান্ত্রিক চর্চার মধ্যে আজকে যেরকম আলোচনা হচ্ছে, একটা জিনিস কি, আপনারা বাংলাদেশের কালচারে একমাত্র একটা টকশোর জায়গা যেখানে আমরা অ্যাগ্রি করি, ডিসঅ্যাগ্রি করি, তর্ক করি, এটা বাস্তবে যাতে আমরা মাঠে ময়দানে প্ল্যাটফর্মে যাতে আমরা করতে পারি, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ। গোলাম সালাম মিলন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রকৌশলী আজিজ মিসির সেলিম, আলোচনা শেষ করব, শেষ দিকে এসেছি। নতুন প্রজন্মের যে আকাঙ্ক্ষা, যেটি বাস্তবায়নের উপর সবাই জোর দিচ্ছেন, যেটি গোলাম সালাম মিলনও বললেন যে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে তাদের আকাঙ্ক্ষার পুরোপুরি মিল আছে। নতুন বাংলাদেশ বা যে বাংলাদেশের প্রত্যাশা, সেখানে সামনে একটা অপূর্ব সুযোগ আছে। মানে বাংলাদেশকে, মানে তার তো মনে করেন যে চাওয়া পাওয়ার মনে হয় কিছু থাকার কথা না। সে যে বাইরে যেভাবে সমাদৃত হয়েছে সব কিছু মিলায় উনি বাংলাদেশকে এমন একটা অবস্থানে নিয়ে যেতে পারে, মানে যেখান থেকে বাংলাদেশ একটা সত্যিকারেরই সুখী সমৃদ্ধি স্কিল বাংলাদেশ গড়ে উঠবে, এই ছেলেদেরকে সাথে করে নিয়ে। এখন উনি চাইবেন কিনা জানি না। আমি একটা কথা বলি, এই যে মুক্তিযুদ্ধ, যে রাজাকার যে জিনিসগুলো আপনার আওয়ামী লীগ, বিএনপি যেটা আপনার বলা হচ্ছে, এই আন্দোলনটা যদি ফেল হইতো, এই ছাত্র নেতারা কি হইতো, জাস্ট আপনার মনে করেন হয়তো ভিলেন। এখন যেরকম আপনার হিরো, তখন হতো আপনার মনে করেন ভিলেন, এবং সরকারের রোষানলে পড়ে এত 14 গোষ্ঠী একদম আপনার ইহা যেত। এই মুক্তিযুদ্ধ, তারপরে যে রাজাকার, মুক্তিযোদ্ধা, যে কেউ যে কোনো একটা পক্ষ নিতেই পারে, এটা তার রাজনৈতিক, এটা তার স্বাধীনতা। কিন্তু এইটাকে যে ব্যবহার করা হয়, এটা জাস্ট শোষণের জন্য। আপনাকে পায়ের নিচে রাখে, আপনি একটা কৃতদাস, ওরা হচ্ছে মালিক, ঠিক আছে? আপনি কৃতদাসের মতো শব্দটা আসলে ব্যঙ্গাত্মক অর্থে ছিল তখন। আমার কথা শোনেন, ওনারা পাকিস্তান যদি আপনার টিকে থাকতো, মুক্তিযোদ্ধারা কি হিসেবে আপনার মনে করেন পরিগণিত হতো, যদি আপনার মনে করেন যে কোনো কারণে। এটা ভাই আমি একটা কথা বলি, এই সমস্ত এই ব্যাকডেটেড এই সমস্ত জায়গা থেকে বেরো আসতে হবে। আমার কথা, আপনি সামনের দিকে তাকান, পৃথিবী কোন জায়গায় যেতেছে, আপনারা কোথায় যাচ্ছেন, ঠিক আছে? এখন পর্যন্ত যে প্লেনটা গেছে, ওই প্লেনের যারা ছিল, ওই যে আপনার মনে করেন পাইলট টাইলট, ওই প্লেনের মধ্যে কি গেছে দেখেন না। জি, আজিজ মিসির সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনা শেষ করব আমরা। শহীদুল ইসলাম বাবুল, গোলাম সালাম মিলন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গে থাকুন।